সবাইকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে নতুন শুভেচ্ছা। শুরুতেই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা। জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়েছে, বর্ষপূর্তি উপলক্ষে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই জুলাই অভ্যুত্থানের সেই স্মৃতিচারণ কিংবা জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন আলাপ আলোচনা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করছি। আমরা সে প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলায় প্রথম সংগঠিত হয়েছে 14ই জুলাই। তো সেই সময় আমরা 4টা ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং ছাত্র অধিকার পরিষদ, এই 4 ছাত্র সংগঠন মিলিয়ে আমরা নারায়ণগঞ্জ শহীদ মিনারে প্রথম আন্দোলনটা শুরু করি এবং তার ধারাবাহিকতায় সারা দেশ যখন উত্তাল, যখন কোটা এবং মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকরি সুযোগের দাবি নিয়ে আন্দোলনটা চলছিল, তো সেই জায়গা থেকে কোটা বাতিলের দাবি জানাচ্ছিল। তো সেই জায়গায় আমরা প্রথমেই কোটা সংস্কারের দাবি জানাই, কোটা বাতিল নয়। তো এটা একটা ধারাবাহিকভাবে আন্দোলন চলছিল। 2018 সালেও আন্দোলন হয়েছে, সংগঠিত হয়েছে। পরবর্তী 2024-এ সেই আন্দোলনটা আরো বৃহৎ আকার রূপ নেয়। তো সেই সময় ব্যানারটার নাম হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। তো আমরা আমাদের নারায়ণগঞ্জের আন্দোলনটাই ঠিক এই নামেই সংগঠিত করেছি, অন্য কোনো নাম দিইনি। তো সেই আন্দোলনের পরবর্তী সময় 15 তারিখ, সেই দিনটা একটা ঐতিহাসিক দিন। সেই দিনটার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি যে সেটা ছিল হচ্ছে সেই দিনে ছাত্রলীগের লাঠিয়াল বাহিনী এই আন্দোলনটাকে দমন করার জন্য আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে দমন, নিপীড়ন এবং বিভিন্ন অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে এবং হামলা চালাচ্ছে। সেই সময় সারা দেশ উত্তাল এবং বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের উপর এই বর্বরচিত হামলায় সংঘটিত হচ্ছিল। তখন সেটার উপর ভিত্তি করে আমরা তাৎক্ষণিক 15ই জুলাই আমরা নারায়ণগঞ্জে আমাদের জুলাই মানে এই আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করে তখন হচ্ছে আমরা 4 সংগঠনের সিদ্ধান্ত নিই আমরা মশাল মিছিল করব এবং সেই মশালটা আমরাই প্রস্তুত নিলাম যে আমরা যেভাবে ভালো একটা মশাল মিছিল করব। তো সেই মশাল মিছিলের মধ্যে দিয়ে যে আলোটা ছড়িয়েছে, সেই আলো ছড়ার মধ্যে দিয়ে এই আন্দোলনটা আরো গতি বৃদ্ধি পেয়েছে এবং যে যেই যেই ভয়ঙ্কর ভাবে ছেলে মেয়েদেরকে লাঠিচার্জ করেছে সেই সময় ছাত্রলীগ, যুবলীগ সহ যে বাহিনী ক্যাডাররা, তো সারা দেশের মানুষ তখন একটা খুবই সাহসের একটা জায়গা তৈরি হয়েছে, আমাদের পাশে দাঁড়ানো দরকার। শিক্ষার্থীরা যেভাবে করে জীবন দিচ্ছে বা যেভাবে করে মার খাচ্ছে, তাদের পাশে আমাদের অবস্থান নেওয়া দরকার। তারপর 17, 18 এই 2টা দিন আমাদের নারায়ণগঞ্জে দেখা দিল বিশাল ছাত্রদের একটা অবস্থান। সে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ এখানে যুক্ত হয়েছে। এই আন্দোলনটা আরো বৃহৎ পরিসরে আন্দোলনটা হয়েছে। তখন সেই হাজার হাজার মানুষের সমবেত ছিল পুরো নারায়ণগঞ্জ উত্তাল। বলে রাখি, সেই নারায়ণগঞ্জ শহরে আমরা তখনও যেমন মশাল মিছিলের আগ পর সময়ও আমরা নিরাপদভাবে আন্দোলনটা করতে পারি। আপনারা হয়তো জানেন নারায়ণগঞ্জ জেলাটা একটা সন্ত্রাসী, মাফিয়া এবং গডফাদার দ্বারা আবদ্ধ ছিল। তখন তাদেরকে দমন নিপীড়ন করার জন্য বিভিন্ন ধরনের বাহিনী তারা তৈরি করে রেখেছিল। একদিকে চাষারার দিকে শামীম ওসমানের বাহিনীর ক্যাডাররা, একদিকে কলেজ রোডে আজমির ওসমানের ক্যাডার, এবং তারা বিভিন্ন জায়গায় তাদের ক্যাডার বাহিনীদের দ্বারা সংগঠিত ছিল। তো যেইভাবেই হোক আন্দোলনটা আসবে, তখন তারা আন্দোলনটাকে দমন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো আমরা আমাদের এই আন্দোলনটাকে বেগবান করার জন্য, পরিচালনা করার জন্য আমরা তখন বিভিন্ন ধরনের কৌশল নিয়েছি। আমরা সেই জায়গা থেকে অনেক সময় আমরা শহীদ মিনারে কিংবা চাষারা চত্বরে অবস্থানটা সেভাবে নিতে পারিনি শুরুর দিকে। তো একটা পর্যায়ে
সে আন্দোলনটাকে আরো, যখন একটা স্রোত তৈরি হচ্ছে বিশাল ছাত্র শ্রমিক জনতা, তখন আমরা আর পিছিয়ে ফিরে তাকাইনি কি হবে সামনে। তো আমরা সেই জায়গা থেকে এই আন্দোলনটাকে আরো বেগবান করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে সামনে গিয়েছি, সাহসের সাথে সবাই। তখন আমাদের ভিতরে সেই ভয়টা কাজ করে। সেই জায়গা থেকে একদিকে যখন স্লোগানে উত্তাল, ছেলেমেয়েরা জমজমাট, আরেকদিকে হচ্ছে হাতে করে ফেস্টুন লেখা, আরেকদিকে হচ্ছে এই রোদে বৃষ্টিতে আমাদের শিক্ষার্থীরা তার মনোবল হারায়নি। তো সেই জায়গা থেকে আমরা আন্দোলনটাকে আরো বেগবান করে যাচ্ছি। সর্বশেষ 2018 জুলাই আমাদের নারায়ণগঞ্জ জেলায়, আমি পূর্বে খবর পেয়েছি সারা দেশে হামলা চলছে, তো তার ব্যতিক্রম নারায়ণগঞ্জে হবে না, সেখানেও হচ্ছে। তো সেটা হচ্ছে একটা ভয়াবহ ভাবে হবে, এটা আমরা একটা ধারণা করেছি। যে অবস্থায় আন্দোলনটা চলছে তাকে তো পণ্ড করার জন্য সকল ব্যবস্থা এই রাষ্ট্রযন্ত্র আয়োজন করছে। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আমাদের নারায়ণগঞ্জের 18 জুলাই আমরা খবর পেয়েছি বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন আমার বন্ধু বান্ধব আন্দোলনের সহযোদ্ধাদের কাছ থেকে, যে ভাই আপনারা নিরাপদ থাকেন। 18 তারিখে সকালে সকাল ভোরে আমরা দেখলাম পুলিশের বিরাট বহর, এবং দেখলাম টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড সব বিভিন্ন অস্ত্র মস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। আপনাদের কিন্তু আজকে আন্দোলনটাকে দমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করবে। তো আমরা সেই খবরটা যেভাবে আমরা পেয়েছি, তো আমরা একবার পিছাই নেই, যা হবে দেখা যাবে রাজপথে। আমরা রাজপথে সরবো না। আমাদের কথা একদিকে আমাদের এই আন্দোলনটাকে দমানোর জন্য আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিচ্ছে, একদিকে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, একদিকে আহ হামলা করছে। তো সেই জায়গা থেকে আমরা পিছপা নারায়ণগঞ্জ হইনি সেদিন। তো আমরা সেদিন আন্দোলনটা পূর্বে নির্ধারিত সময় অনুসারে সকাল 11টার দিকে আমরা শুরু করেছিলাম, এবং আমরা নারায়ণগঞ্জ 2 নম্বর রেলগেট আমরা বাংলা ব্লকেট কর্মসূচি আমরা পালন করেছি, এবং শহরে বিভিন্ন পয়েন্টে আমরা মিছিল করেছি, এবং সর্বশেষ চাষাঢ় চত্বরে আমরা সেই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছি। তখন আমাদের দেখা এবং দৃষ্টিভঙ্গির জায়গা থেকে আমরা দেখলাম যে আমাদের এই এই মিছিলটার মধ্যে ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডার বাহিনী, তারা হচ্ছে পূর্বেই ছিল, তারা আমাদের আন্দোলনটাকে দমন করার জন্য তারা কাজ সাজিয়েছে, যে আমাদের আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে তারা যুক্ত হয়ে পুলিশের গাড়ি, যে গাড়িটা চাষারা সোনালী ব্যাংকের মোড়ের সামনে ছিল, সেই ওইখানে তারা হচ্ছে আহ, এই গাড়িটা ভাঙচুর করছে। তো আমাদের এই ভাঙচুরের মধ্যে দেখলাম আমাদের শিক্ষার্থীরা কিছু বৃদ্ধ বয়স্ক লোক তারাই ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্ন ভাবে আঘাত করছে। তো সে একটা উত্তেজনা একটা মুহূর্তে আমাদের শিক্ষার্থীদেরকে সেই জায়গায় টানতে তারা চেয়েছিল, এবং সেটা তারা মোটামুটি করতেও পেরেছে। শিক্ষার্থী উৎসাহ দিচ্ছে যে এখানে বোতল মারো বা হামলায় করো, পুলিশের গাড়ি ঝাঁপিয়ে পড়ো। তখন আমরা সেই জায়গা থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম, আমরা এটাকে বন্ধ করার জন্য আমরা মিছিল বের করি। তো যে বলছে যা বলার সেই কাজ। আমরা তখন চাষের চক্র থেকে মিছিল নিয়ে একদম 2 নম্বর গেটের দিকে বা প্রেস ক্লাব থেকে 2 নম্বর গেটে যাওয়ার যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখন প্রেস ক্লাবে যাওয়ার পর দেখতে পেলাম তখন পুলিশ তার শুধু পুলিশের গাড়িটা বাদে সকল কিছু ওই 2 নম্বর গেট চলে গেছে। তখন তারা হচ্ছে প্রথমে হচ্ছে টিয়ারশেল নিক্ষেপ করছে, এবং সেই বিভৎস গন্ধ, এবং সেটা আজও মনে আছে। তো আমরা দেখতে পেলাম এক বাচ্চা শিশু থেকে শুরু করে কত শিশু বা বিভিন্ন ধরনের শিক্ষার্থী সবাই এই এই গন্ধটা সহ্য করতে পারছে না। এটা একটা তীব্র ঘ্রাণ, যেটা তীব্র গন্ধ, যার ফলে অনেকে সেখানে অসুস্থ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কেউ দমে যাচ্ছে না, যতই হচ্ছে গন্ধ পাচ্ছে তত সামনের দিকে অগ্রসর হচ্ছে, মাঠ থেকে তারা সরছে না। তো আমাদের সেই আন্দোলনের স্পিডটা এত গভীর, সেটা আমরা দেখতে পেলাম। তো আমরা দেখতে পেলাম যে হচ্ছে একটা সময় যখন বন্ধু আন্দোলনকারী বন্ধুরা তখন দফায় দফায় ছাত্র এবং পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে, তখন দেখা গেল ছোড়াগুলি, চেয়ারশেল, রাবার বুলেট, এবং একইভাবে দেখতে পেলাম বিভিন্ন আহ ছাদে বিল্ডিং এ তারা হচ্ছে উপরে উঠে তারা এই গুলিগুলা ছুটছে, কি নৃশংস ভাবে। তো এটা তো আমাদের বাংলাদেশের নিরাপত্তা বা বাংলাদেশের আন্দোলন দমন করার এরকম কায়দা তো স্বাধীন দেশে এরকম হওয়ার তো কথা ছিল না, কিন্তু আমরা
সেই একই কায়দায় স্বৈরাচারী কায়দায় যে আইয়ুবের কায়দায় সে এরশাদের কায়দায় শেখ হাসিনা স্বৈরাচারী সরকার আন্দোলনকে দমানোর কায়দায় একইভাবে সে অস্ত্র ব্যবহার করেছে এবং সেটা আরো তীব্র মানে আরো আমরা সেই ইতিহাসটা শুধু পড়েছি, আমরা সেটার বাস্তব ভাবে চিত্রটা আমরা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেটা দেখেছি। তো আমরা সেভাবে দেখতে পেলাম সে একদিকে গুলি গ্যাসের কিভাবে দমন নিপীড়ন করছে এবং অসংখ্য মানুষ এখানে আহত হচ্ছে এবং সেই সময় শুরুর দিকে প্রথমে নিহতের খবর পাওয়া যায়নি, পরবর্তীতে দেখতে পেলাম বিভিন্ন জায়গায়। প্রথমে আমি নারায়ণগঞ্জে 18 তারিখে যখন বেলা আজান দিচ্ছে জোহরের, তখন হচ্ছে আমি চত্বরের দিকে ছিলাম, ওখানে আন্দোলনটার খোঁজ খবর নিচ্ছিলাম। তখন তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, তখন মিছিলটা তো সেভাবে করা যাচ্ছিল না। তো গুলি খাওয়ার পর জুলাই 18 জুলাই তখন আমি আমার চোখে গুলি লেগেছে। তো আমি আর ওই মুহূর্তে আর শক্ত অবস্থায় দাঁড়াতে পারিনি। তো এতটা তীব্র টিএসএর ধোঁয়ার গন্ধ এবং একসাথে রক্তাক্ত শরীর, তো সবকিছু মিলিয়ে আর পারা যায়নি। যার ফলে হচ্ছে আমাকে আমাদের আন্দোলনের সহযোদ্ধা বন্ধুরা যারা, তো তারা হচ্ছে আমাদের ল্যাবেট, তারপর পরবর্তীতে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল, তো ভ্যান গাড়ির মাধ্যমে নিয়ে গেছে। এটা আবার বিভিন্ন ভাবে, তখনও পুলিশ এবং ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি মুখোমুখি চলছে দুই পাশে। তো আমাকে নিয়ে যাওয়াটা একটা বাধা ছিল যে কিভাবে নিয়ে যাবে। তো অনেক রিকোয়েস্টের মাধ্যমে পুলিশের সাথে মানে রিকোয়েস্ট করার পর হচ্ছে তারা অস্ত্রটা কিছু 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে ছেড়ে গেছে, তখন আমাকে নিয়ে গেছে। তো সেই চিত্রটাও কিন্তু আমরা দেখি, আমি নিজের স্বচক্ষে দেখেছি। এক চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আরেক চোখ দিয়ে দেখলাম, আর কি মর্মান্তিকর ঘটনা। তো সেভাবে করে কিন্তু আমরা আন্দোলনটা করলাম। তো সেই জায়গা থেকে দেখি আমাদের বন্ধুরা একদিকে টিএসআর মারতেছে, আরেকদিকে টিএসআর উল্টা দিকে মারছে। ক্রিকেট খেলে যেভাবে, ঠিক সেভাবে করে সেই সাহসী ভূমিকাটা দেখলাম। টিএসএল এর গন্ধে তার পাশাপাশি হচ্ছে রাবার ছোড়াগুলি শরীরে লাগতেছে, তো সেই ছোড়াগুলি হাত দিয়ে তুলে ফেলছে, সেটাও আমরা দেখছি। তো এইভাবে করে সে আন্দোলনটা পরিচালিত হচ্ছে, এক পাশে স্লোগান দিচ্ছে, এক পাশে প্রতিরোধ গড়ে তুলছে সেই 18 তারিখ। তো সেই 18 জুলাই নারায়ণগঞ্জের ইতিহাসে একটা খুব বর্বর হামলা, একটা তাণ্ডবকর ঘটনা ছিল। তখন সেই জায়গায় সারাটা দিন বা পরবর্তী সময় আওয়ামী লীগ অফিস ভাঙচুর, ট্রাফিক পুলিশে আগুন, সব বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেদিন। তো আমি সেই সময় নারায়ণগঞ্জে অবস্থান নিয়েছিলাম না, আমার অবস্থা এতটা আশঙ্কাজনক ছিল। আমি হচ্ছে ঢাকা চক্ষু বিজ্ঞান হাসপাতাল আগারগাঁও, সেখানে আমাকে অবস্থান নিতে হয়েছে। তখন বিভিন্ন বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রায় 15 থেকে 18 বার আমার গাড়ি আটকানো হয়েছে, তারপর গাড়ি ছাড়া হয়েছে। তো অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুব কষ্টকর ভাবে হচ্ছে আমি চলে গেছি। পরবর্তী সময়ে আমি এই অভিজ্ঞতাগুলো আমাদের বন্ধুদের কাছ থেকে আমি শুনেছি বা তাদের বর্ণনা আমরা দেখেছি। তো সেইভাবে যে তারা বলেছে বিভিন্ন বিষয়গুলা। তো যাই হোক, আমাদের বিভিন্ন বন্ধুরা রাস্তায় আটকা পড়েছে, পুলিশ সেভাবে একভাবে নেমে গেছে। তো সে থামছেই না। তো অনেক অসংখ্য শিক্ষার্থীরা সেদিন অনেকে বাসায় যেতে পারেনি। তখন আশেপাশে বন্ধু-বান্ধব যার কাছে আশ্রয় পেয়েছে তার শরণাপন্নে তারা চলে গেছে। সে যে একবারও বিবেচনা করেনি সেখানে সে নিরাপদ কিনা, সে বাসায় নিরাপদভাবে যেতে পারবে কিনা, বা এখানে যাওয়াটা তার জন্য ভালো হবে কিনা, সে কোনো প্রতিকূলতা কোনো চিন্তা ভাবনা করেনি। সে সেইভাবে চলে গেছে এবং অসংখ্য মানুষ তাকে আশ্রয় দিয়েছে। অসংখ্য ক্ষুধার্ত ছিল। সকাল থেকে আন্দোলনের মধ্যে দিয়ে একদানা খাবারও কারো এভাবে হয়নি। পানি খেয়েছে বিভিন্নভাবে, বিস্কুট খেয়েছে, কিন্তু ওইভাবে একটা খাবার খাবে বা ওরকম কোনো নিশ্চয়তা ছিল না বা সেই ভাবনা চিন্তা কিছু আসেনি। তো অসংখ্য শিক্ষার্থীরা না খেয়ে বিভিন্নভাবে জীবনযাপন করেছে। এবং 19 তারিখের ঘটনা তো আপনারা অবশ্যই জানেন, নারায়ণগঞ্জে শামীম ওসমান যে গডফাদার, তো তার অস্ত্র-মস্ত্র নিয়ে নারায়ণগঞ্জে শোডাউন করছে এবং সেই শোডাউনের মধ্যে দিয়ে আমাদের সেই ছোট্ট একটা শিশু বন্ধু, যার নাম আপনারা এখন অনেকেই জানেন, রিয়া গোপ। সেই রিয়া গোপ মেয়েটা ছাদে তার বাবাকে সাথে নিয়ে ছাদে ছিল। তো তার মাথা দিয়ে মাথার মধ্যে গুলি লেগেছে এবং সাথে সাথে তার দেহ নিথর হয়ে পড়ে গেছে। তো তার বাবা প্রথমে বুঝতে পারেনি তার মেয়ে কি হয়েছে। পরে তাকিয়ে পরে দেখলো যে সেই মেয়েটা আর নেই, তার মাথায় গুলি লেগেছে। তো তার একটা মাত্র মেয়ে ছিল। সেই পরিবার আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি।
এখনো তার পরিবারের মধ্যে যখন আমরা যাই, কথা শুনি বা কথা বলি, তার বাবা মা কিছুই বলতে পারে না। তো এক হচ্ছে সনাতন ধর্মের পরিবার, দ্বিতীয় হচ্ছে আহ এই একটা মাত্র তার মেয়ে। তো সেই শোকটা, তার তার শোকটা এখনো কেন জানি যাচ্ছে না। দেখি যে কিছু বলে না, কথা বলে না, কিন্তু ভিতর থেকে একটা গম্ভীর একটা স্বর শোনা যায় তার বাবা মার কাছ থেকে। তো আমরা সেই ঋণটা কখনো বা তার মেয়ের ত্যাগটা কখনো তাদের মাধ্যমে তুলে ধরতে পারবো না, যে কি হয়েছে এই আন্দোলনের মধ্যে দিয়ে জীবন দিয়েছে। যদিও সেটা আন্দোলনের মধ্যে দিয়ে রিয়া গুপ মারা যায়নি সরাসরি, কিন্তু এই আন্দোলনের অংশ হিসেবে সেই রিয়া গুপের প্রাণটা চলে গেছে। তো এই জুলাই অভ্যুত্থানের যত শহীদ হয়েছে তার মধ্যে রিয়া গুপও একটা নাম। তো এবং একই সাথে আমরা দেখতে পারবো পরবর্তীতে সময় আমরা নারায়ণগঞ্জে এই আন্দোলনটা রিয়াগুপ না আরো অসংখ্য মানুষ জীবন দিয়েছে, পরে আমরা সেটার তথ্য পেয়েছি, শুনেছি বিভিন্ন জায়গা থেকে। আমাদের নারায়ণগঞ্জ জেলায় 56 জন মানুষ শহীদ হয়েছে। এর মধ্যে হচ্ছে প্রায় 25 জন যারা হচ্ছে নারায়ণগঞ্জ থাকে এবং নারায়ণগঞ্জের বাসিন্দা, আর বাকি যারা আছে তারা বিভিন্ন আনাচে কানাচে নারায়ণগঞ্জের বাইরে থেকে নারায়ণগঞ্জে বসবাস করছে তারা। তো একটা বড় একটা সংখ্যক শিক্ষার্থী বা শ্রমিক নারী যারা হচ্ছে জীবন দিয়েছে। আমরা দেখতে পারবো সেই জায়গা থেকে আজকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি করছি, এবং একই সাথে দেখতে পারবো পরবর্তী নারায়ণগঞ্জের যদি চিত্রটা আমরা যদি জানি যে এর পরবর্তী ধারাবাহিকভাবে 21, 22, 23, 24, 25 আমরা কিন্তু এই সময়টায় নারায়ণগঞ্জে সেভাবে কিন্তু আমরা অবস্থানটা নিতে পারিনি, কারণ সারা দেশে কারফিউ জারি হয়েছে। তো ঘর থেকে কেউ বের হতে পারছে না এবং আন্দোলনটাকে সংগঠিত করতে পারছে না। তারপর আমরা দেখতে পারবো সেই শেখ হাসিনা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কায়দায়, স্বৈরাচারী কায়দায় সে সকালে নাটক করতো বিভিন্ন ভাবে। তো আমরা বিভিন্ন দেয়ালে দেয়ালে লিখতাম যে দিনে নাটক, রাতে আটক। তো একভাবে বলতো স্বজন হারার বেদনা তার থেকে কে ভালো বুঝে। তো যেভাবে করে সে শহীদ পরিবারকে ডেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাদের প্রতি শোক জানিয়ে কিংবা কালো কাপড় পরে সেই শোকটা পালন করত। আবার ঠিক একই কায়দায় এই আন্দোলনটাকে দমন করার জন্য তখন বিভিন্ন কায়দায় পুলিশ সব বিভিন্ন বাহিনীকে লেগেছে, যারা আন্দোলন করেছে তাদের বাসায় বাসায় খোঁজ খবর নিত। এই আন্দোলনের পরবর্তী সময় আমি যখন ঢাকা হাসপাতালে 2 দিন ছিলাম, আমি হচ্ছে 21 তারিখে নারায়ণগঞ্জে ব্যাক করলাম। তো দেখলাম যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা যারা সামনের সারিতে আন্দোলন করেছিলাম, তো দেখলাম আমাদের বাসা বাড়ির তল্লাশি বা বাসা বাড়িতে খোঁজ খবর নেওয়া, বিভিন্ন জায়গায় মানে পাড়া মহল্লায় পুলিশের টহল দেখতে পেলাম। তো সেভাবে আন্দোলনটাকে সংগঠিত করা, ইন্টারনেট বন্ধ, যোগাযোগের মাধ্যম বন্ধ, এবং দেখতে পারলাম একটা আশঙ্কাজনক ছিল যে কথাবার্তা বললাম, কথাবার্তা কারোর সাথে ফোন আলাপ করলো, সেই ফোনটাও তারা ট্যাগিং সিস্টেম মাধ্যমে তারা জানতে পারতো। তো সেই বিষয়গুলো আমরা সেভাবে খুব আতঙ্ক অবস্থায় ছিলাম আমরা সেই জায়গাটা। তো পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ জেলায় বামপন্থী দলগুলা মিলে বাম গণতান্ত্রিক জোট, তো প্রথমেই হচ্ছে কালো পতাকার মিছিল করে প্রথমেই নারায়ণগঞ্জ শহরে কারফিউ ভঙ্গ করেছে, এবং সেই কারফিউ ভঙ্গের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে নারায়ণগঞ্জ শহরে তখন মানুষের মধ্যে একটা সাহস, একটা জাগরণ তৈরি হয়েছে। ঠিক আছে? তো সেই মহান কাজটা সেই বামপন্থী দলগুলোই সামনে থেকে সম্মুখের সারি থেকে সেই কাজটা করেছে। সেই চিত্রটাও আমরা দেখলাম। পরবর্তী সময় বিভিন্ন পাড়া মহল্লা, বিভিন্ন এলাকা, উপজেলাগুলা আমরা কর্মসূচি নিলাম যে আমরা সেখানে দেয়াল লিখন করবো, দেয়ালে লিখবো, সেই কর্মসূচি থাকবে এবং যে যে অবস্থা থাকবে সেই দেয়ালে লিখবে। এবং সর্বোপরি হচ্ছে আমাদের একটা কর্মসূচি ছিল রিমেম্বার আওয়ার হিরোজ। তো হচ্ছে সেই কর্মসূচিটার মধ্যে দিয়ে আমরা শহীদদের স্মরণে বিভিন্ন কানাচে প্রান্তরে বিভিন্ন জায়গায় আমরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, এটা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল। তো নারায়ণগঞ্জে হচ্ছে 31শে আগস্ট, এই 31শে আগস্ট, তো একই আগস্ট। তো আমরা হচ্ছে সেই নারায়ণগঞ্জে আমরা সেই কাজটা
করব বলে আমরা ঘোষণা করেছি। তো আমরা দেখতে পারলাম যে আমরা সন্ধ্যার সময় একদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি, তো আরেকদিকে হচ্ছে শহীদ মিনারে আমাদের শিক্ষার্থীরা, মেয়েরা কিভাবে করে এই আন্দোলনকে বেগবান করার জন্য কোথা থেকে এত দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা আসছে, এসে একটা মোমবাতি নিয়ে আসছে। তো সেই সবাই একটা করে মোমবাতি নিয়ে আসছে। কারণ আমরা শহীদ মিনারে শহীদের স্মরণে মোমবাতি দিব। তো সারা দেশে তখন আমরা জানি আবু সাঈদ, মুগ্ধ সহ অসংখ্য এই তাণ্ডবের মধ্যে দিয়ে অসংখ্য শিক্ষার্থীরা জীবন দিয়েছে। সেই শহীদদের স্মরণে আমরা দাঁড়িয়েছি। সেই শিক্ষার্থীরা বলেছে, আমরা আসছি আমাদের ভাইয়ের স্মরণে মোমবাতি দিতে। আমরা তো আজকে আন্দোলন করতে আসি নাই, আমরা তো আজকে স্লোগান দিতে আসি নাই, পুলিশ কেন আমাদের বাধা দিচ্ছে? তো সেই শিক্ষার্থীরা, বন্ধুরা, সে একই ভাষায় কথা বলছে। আমাদের কি রাষ্ট্র আমাদের শহীদদেরকে স্মরণে কি 1 মিনিট দাঁড়িয়ে মোমবাতি ধরার মতো কি যে আয়োজন, সেটা কি করতে দিবে না? সেখানেও তারা বাধা প্রয়োগ করবে। সেই গণতান্ত্রিক চর্চা, সেই রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার যে সাংবিধানিক স্বীকৃতি, সেটা কি আমাদের রাষ্ট্র আমাকে দেবে না? সেই জায়গায় সম্মুখে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বলেছে। তখন আমাদের নারায়ণগঞ্জ থেকে যারা ওসি ছিল, তৎকালীন সময় যে এনসি ছিল, যে বাহিনী ছিল, তারা আমাদের ছাত্রদেরকে তারা লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে এবং শিক্ষার্থীদের উপর হাত তুলেছে, বিভিন্ন ভাষায় গালাগালি করেছে। তো বিভিন্ন জায়গায় তখন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা এই আন্দোলনের শুরু থেকেই শেষ পর্যন্ত সাংস্কৃতিক কর্মীদের একটা বড় একটা ভূমিকা ছিল। তারা গানের মাধ্যমে এই আন্দোলনটাকে বেগবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তো সেই সময় আমার যতটুকু মনে আছে, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, আহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীমান শাহ জুয়েল, তখন সেই শহীদ মিনারে এসে বলেছে, ছাত্রদের সামনে দাঁড়িয়েছে, তখন পুলিশের মুখোমুখি। তখন তাকে জিজ্ঞাসা করেছে, আপনি কে মশাই? তখন ধীমান শাহ জুয়েল বলেছিলেন তখন সময় যে, আমি হচ্ছে অভিভাবক, আমি আমার ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। এই ছাত্র তো কিছু করার নেই, ছাত্রদের একটু মোমবাতি জ্বালাতে দেন, আপনারা এমন করছেন কেন? তো তো আমরা জানি তিনি নারায়ণগঞ্জে একটা সাংস্কৃতিক জোটে একটা বড় একটা সংগঠনের সাথে যুক্ত, একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তখন সে ঝাঁপিয়ে পড়ে সে কোনো চিন্তা করেনি। সে গ্রেফতারও হতে পারতো। যেভাবে করে গ্রেফতার হচ্ছে সেও হতে পারতো। কিন্তু সে নির্ভয়ে সে জায়গায় দাঁড়িয়ে সে কথাটা বলেছে। আমরা সেই চিত্রটাও দেখেছি। তো আমরা সেই গণমাধ্যমের বন্ধুদেরও দেখেছি, বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ খবর জানাচ্ছে, আমাদের সামনে আসছে, ভাই অমুক জায়গায় হচ্ছে আপনাদের ধরে ধরে নিয়ে যাবে, আপনি একটু সাবধানে থাকুন। তো সেই তাদের সেই সহযোগিতা ছাড়া কিন্তু আমরা নারায়ণগঞ্জে এই আন্দোলনটা সংগঠিত করতে পারতাম না, এই আন্দোলনটা আরো বেগবান হতো না। তো অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে। অসংখ্য শিক্ষার্থী ঘর থেকে বেরিয়ে গেছে, ঘরে জায়গা পায়নি। অসংখ্য শিক্ষার্থী না খেয়েছিল, দুবেলা কোনো রকম জীবনযাপন করেছে কিছু খেয়ে। তো সেই গল্পগুলোও আছে। তো আমরা সেই একটা জুলাই আগস্টের একটা আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তী সময় দেখতে পেলাম নারায়ণগঞ্জ জেলায় যে 1 তারিখের পর নারায়ণগঞ্জে কোনো পুলিশ নেই, পুলিশ ওইভাবে রাজপথে কোনো দমন করছে না, শান্তিপূর্ণভাবে সবাই আন্দোলন করতে পারছে। তো আমাদের শিক্ষার্থীরা ভয়ে ছিলাম যে এটা কোনো নতুন কোনো রূপ কিনা, যে আন্দোলনটাকে বন্ধ করার। কিন্তু দেখতে পেলাম যে এইভাবে তারা আর ছত্রভঙ্গ বা কোনো আয়োজনই করছে না। তো আমরা আমাদের আন্দোলনটাকে পরিচালনা করছি। তো একই সময় দেখতে পেলাম কেন্দ্রীয় ঘোষণা অনুসারে আহ ছাত্র জনতা, ঢাকা ঢাকা এসে ছাত্র জনতা, তো সেই 5ই আগস্ট যে আমাদের ঢাকা শাহবাগে বড় একটা সমাবেশ, তো সারা দেশের আমাদের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ যারা ছিলেন তারা ডাকে। তো আমরা নারায়ণগঞ্জ থেকে তখন হচ্ছে আমরা এত শিক্ষার্থী, এত ছাত্র, তো আমরা নারায়ণগঞ্জ থেকে হেঁটে হেঁটে তো ঢাকা শাহবাগে তো যেতে পারবো না। তো আমরা পরিকল্পনা নিলাম যে আমরা যে প্রান্তে আছি, তো আমরা হচ্ছে সবাই আমাদের সবার অবস্থান থেকে আমরা ছোট ছোট জমায়েত করে আমরা ঢাকা যাব। আর যারা ঢাকা না যেতে পারবেন তারা নারায়ণগঞ্জ জেলায় আন্দোলনটাকে সংগঠিত করবেন, সেই ভূমিকা রাখবেন। তো আমরা সেই জায়গা থেকে আমাদের আন্দোলনটা আরো বিভিন্ন বিষয় ছিল। তো আমরা আমাদের যে আন্দোলনটাকে পরিচালনা করার জন্য আমরা যারা ছিলাম আমরা অধিকাংশই ঢাকা গিয়েছিলাম এবং ঢাকা বিভিন্ন বাধার মুখী হলাম। সেনাবাহিনীর বক্তব্যের পর পুরা ঢাকা স্লোগানে মুখরিত ছিল এবং আমরা বুঝতে পেলাম যে কিছু একটা হয়েছে। শেখ হাসিনা সরকার আর তখন একটা ধারণা নিলাম যে শেখ হাসিনা সরকার হয়তো আর থাকবে না, তো সে ক্ষমতা ছেড়েছে। তো পরবর্তী জানতে পেলাম, যেটা জানি না, যেটা হচ্ছে সে দেশ ত্যাগ করতে বাধ্য। বলে রাখি,
যে কোনো দেশে গণ অভ্যুত্থান, আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার অভ্যুত্থানের মাধ্যমে বা একটা বৃহৎ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দেশ ত্যাগ করতে বা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়নি বা যায়ও নি। সেটা একটা বিরল ঘটনা দেখলাম শেখ হাসিনা সরকারের মধ্যে দিয়ে। তো পরবর্তী সময় আমরা যদি তাকিয়ে দেখি বা বিশ্লেষণ গুলো করি, জুলাই আগস্টে একটা অভ্যুত্থান, যে অভ্যুত্থানে একটা গণ অভ্যুত্থান, যেখানে আপামর ছাত্র শ্রমিক জনতার একটা বিশাল ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। সেই আন্দোলনে নারায়ণগঞ্জে একটা বড় একটা বিশাল ভূমিকা পালন করেছে। নারায়ণগঞ্জে বিভিন্ন পয়েন্টে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে এবং যে আন্দোলনটার মাত্রাটা সারা দেশে একটা আলোচিত হয়েছে। তো সেই জায়গা থেকে নারায়ণগঞ্জের যে অবস্থা, বিবেচনা, এই দেশের সকল স্তর, সকল দল মধ্যে সকল মানুষের একটা অংশগ্রহণ ছিল, সকল মানুষের একটা কমিটমেন্ট ছিল, একটা গুরুত্ব ছিল, মূল্যবান সময় সবকিছু মিলে তারা একটা ভূমিকা রেখেছে। কিন্তু আমরা দেখতে পেলাম সে আন্দোলনে ১ বছর পার হওয়ার পর সেই নারায়ণগঞ্জের চিত্রটা। তো আমরা দেখতে পেয়েছি প্রথমেই এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তো সেই সরকারের মাধ্যমে আমরা আহ চেয়েছিলাম গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন। ৩টা দাবিকে সামনে রেখে এটাই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের প্রধান দাবি যে জুলাই আগস্টে যারা গণঅভ্যুত্থানের সাথে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং আহত এবং নিহতদের একটা পূর্ণাঙ্গ তালিকা করতে হবে এবং তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের আয়োজন রাষ্ট্র করবে। কিন্তু আমরা তার চিত্রটা দেখলাম কি বেহাল অবস্থা। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছরের বেশি সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পেলাম সেই জুলাই অভ্যুত্থানে সে আহত বন্ধুরা আহাজারি, তারা সুচিকিৎসা পাচ্ছে না, পুনর্বাসন তো হচ্ছেই না এবং তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। তো আমরা রাষ্ট্র বিভিন্ন ধরনের আয়োজন করে, বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে, বিভিন্ন ধরনের আলাপ আলোচনার আয়োজন করে এবং আমরা দেখলাম জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটা নাম, তো সে আহত বন্ধুরা সেই চিকিৎসা পাচ্ছে না বিধায় কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম যে সে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জুলাই বন্ধুরা আন্দোলন করছে। তো এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন তো জনগণের টাকায় তৈরি হয়েছে, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন রাষ্ট্রীয় টাকায় তৈরি হয়েছে। সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজ ছিল জুলাই বন্ধুদের আহত এবং নিহতদের ক্ষতিপূরণ বা তাদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তারা তাদের জায়গা থেকে। কিন্তু তার চিত্রটা আমরা দেখলাম না, কিংবা তারা কতজন মানুষকে সুচিকিৎসায় বা কতজন মানুষকে সহযোগিতা করেছে তার সুনির্দিষ্ট রূপ বা তালিকা তারা দিতে পারলো না। আমাদের রাষ্ট্রীয়ভাবে আহত এবং নিহতদের যে লিস্ট ১ বছরে, সেটা আমরা পেলাম না। নারায়ণগঞ্জ শহরে আমরা দেখব আমাদের পড়াশোনার জায়গায় যারা ছিল তাদের পরিবর্তন হয়েছে। দেখতে দেখতে পারবো আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে আমাদের এডিশনাল ডিসি থেকে শুরু করে বিভিন্ন স্তরে মানুষের পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখতে পারলাম যে নতুন করে যারা আসছে তারা দেখতে পেলাম আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা, যেভাবে করে এই আন্দোলনটা সকল মানুষের ব্যানার ছিল, সকল মানুষের কথা বলার একটা জায়গা ছিল, দেখলাম কুক্ষিগত করে একদল মানুষ, এক শ্রেণীর মানুষ সেটাকে জিম্মি করে রেখেছে। আমরা দেখতে পারলাম যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের কার্যকলাপ যারা এই আন্দোলনের সাথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, তারা দেখলাম এটা থেকে আলাদা হয়ে এলো। একটা সংগঠিত একটা আন্দোলন, একটা ঐক্যের একটা যে জায়গা, সেটাকে তারা এক জায়গায় নিয়ে আসলো। সারা দেশে সহ নারায়ণগঞ্জ জেলাও সেই চিত্রটা আমরা দেখলাম। তো আমরা দেখলাম যে আজকে এসপি ডিসি বা বিভিন্ন অফিস গুলাতে তারা আহাজারি দিচ্ছে, তারা সেই জায়গা থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গুলাকে নিয়ে কাজ করছে। তো আমরা যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিলাম, তো আমরা তখন এই চিন্তাটাই করলাম না যে এই অফিসে গিয়ে কিছু সুযোগ সুবিধা নিব, বরঞ্চ একটা ব্যানার, একটা মাইক কিংবা একটা ফেস্টুন তৈরি করার বা লেখার যে টাকাটা, তো আমরা সবার সহযোগিতার মাধ্যমে, পার্টিসিপেটের মাধ্যমে আমরা কাজটা করেছিলাম। তো আমরা সেই চিত্রগুলো আমার চোখে এখনো ভাসে, কারণ আমরা এই অভ্যুত্থানের মধ্যে কি চেয়েছিলাম, সেই পুরনো কায়দায় এক যেভাবে করে যে ক্ষমতার যে অপপ্রয়োগ, যে ক্ষমতার তাণ্ডব, যেভাবে করে একটা ফেসিবাদী কায়দায় এক নায়কত্বর যে ফল, সে চিত্রটা ঠিক আগের সেই অবস্থায় আমরা যদি তাকাই, সেই একই অবস্থায়, শুধু নেতারই পরিবর্তন হয়েছে।
চেহারার বদল হয়েছে, কিন্তু সেই চরিত্রটা ঠিক একইভাবে। আমরা জুলাই আগস্টের ১ বছর যদি তাকিয়ে দেখি, ১০ মাসে ১৭৪টা মানুষ নিরাপদ বিভিন্ন ভাবে মবের মাধ্যমে মৃত্যু হয়েছে, এবং সেই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না। তো মবের মাধ্যমে মানুষকে হত্যা করা হয়েছে। তো আমরা দেখতে পেলাম আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সে হত্যার দায়ও নিল না, কিংবা সে হত্যার বিচারও করলো না। কি অনিরাপদ ভাবে আমরা সেই বাংলাদেশে বসবাস করছি, নারায়ণগঞ্জ শহরে বসবাস করছি। আমাদের নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন ওই জুট ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা থেকে এখন চাঁদার দাবি করছে, চাঁদাবাজের একটা অবস্থা তৈরি হচ্ছে, সন্ত্রাসের একটা মহড়া তৈরি হচ্ছে, ছিনতাইয়ের একটি কবল থেকে আমাদের এক বন্ধু আইইউবি একটা স্টুডেন্ট সে মারা সে মারা গেল, তো তার বিচার হলো না। আসিয়ান নামে একটা মেয়ে ধর্ষণের শিকার হলো, তার 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 স্বামী এবং শ্বশুর দ্বারা, সেটার বিচার হলো না। তো আমরা কি এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশ একটা অনিরাপদ ভাবে বসবাস যোগ্য হবে? তা আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আমরা দেখতে পেলাম বৈষম্য, শুধু বৈষম্য নয়, বিভিন্ন সেক্টরগত জায়গা থেকে বৈষম্যের একটা আহাজারি, সকল জায়গায় বৈষম্যমূলক একটা ব্যবস্থা। মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যেভাবে করে শুধু বলা হয়েছে, বাস্তবায়ন হয়নি, যার ফলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি বাড়ি দেখতেছি একটি বড় করে আন্দোলন হচ্ছে, বৃহৎ আন্দোলন হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে, কিন্তু তার আকাঙ্ক্ষা, তার পরিপূর্ণ কোনো ফলাফল আসতেছে না। যার ফলে ৯০-তে আন্দোলন হয়েছে, যার ফলে ৭১-এ আন্দোলন হয়েছে, যার ফলে ২৪-এও আন্দোলন হয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম প্রত্যেকটি আন্দোলনই জনগণের কিছু না কিছু কথা তার উক্তি ছিল। অনেকে বলছে এই আন্দোলনটা ৩৬ দিনের আন্দোলন, কিন্তু আমরা বলতে চাই এটা ৩৬ দিনের আন্দোলন নয়, এটা দীর্ঘ ১৬ বছরে সে জুলুমদের বিরুদ্ধে আন্দোলন, সেই ১৬ বছরের শোষণের বিরুদ্ধে আন্দোলন, সেই ১৬ বছরের আগেরকার অবস্থায়ও যদি বিবেচনা করি, একটা আন্দোলন সংগঠিত হয় বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ের উপর নির্ভর করে। সেটা সংগঠিত হয়েছে ৩৬ দিনে আন্দোলনটা প্রতিরোধ করার জন্য বিভিন্ন ভাবে, কিন্তু এই আন্দোলনটা ছিল ১৬ বছরের যে ফেসিবাদী কায়দায় মানুষের মতামত, মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার, সকল কিছুকে মানুষ সেই সেই জায়গাটা দেখেছে, যার ফল তার সেই সেই শক্তিটা জোগাড় হয়েছে যে আর ঘরে বসে থাকা যায় না, দেয়ালে পিঠ লেগে গেছে, আমাদেরকে এখন বেরোতে হবে। তো সেই জায়গা থেকে তার বিপরীতটা আমরা দেখেছিলাম এই ৩৬ দিনে, তার এই আন্দোলনের মধ্যে দিয়ে। তো জুলাইকে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট স্মরণ করি, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, জুলাইয়ের চেতনাকে সামনে রেখে আমরা আগামীর বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি জানাই, এবং সেই আন্দোলনকে বেগবান করার জন্য আমরা সেই আন্দোলন করে যাচ্ছি, এবং সেই জুলাই বন্ধুদের সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি যে আগামীর সে বাংলাদেশে প্রত্যেকটি রক্তের আমরা বিচার চাই। আমরা সে জুলাইয়ের বন্ধুদের বলে যাচ্ছি, আমাদের যে ভাই এবং বোনেরা জীবন দিয়েছে, তাদের সেই জীবনটাকে আমরা কখনো বৃথা যেতে দেব না। তার জীবনটাকে আমরা, তার জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলব, এবং যতদিন পর্যন্ত এই ফেসিবাদ এবং ফেসিবাদী ব্যবস্থা থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। আমরা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিনি, শেখ হাসিনার ফেসিবাদী কায়দায় মানুষকে জিম্মি করেছে তার বিরুদ্ধে আন্দোলন করেছি। তো আজকে শেখ হাসিনা নেই, কিন্তু তার ফেসিবাদী ব্যবস্থা এখনো বহাল আছে, সেই ব্যবস্থা বহাল আছে, সেই ব্যবস্থার পরিবর্তনে আমরা আন্দোলন করেছি। তো জুলাইয়ের বর্ষপূর্তি চলছে, তো সেই জায়গা থেকে এই জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং সেই শহীদদের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি থেকে এবং সারা নারায়ণগঞ্জ জেলা ও
নারায়ণগঞ্জ জেলার মাধ্যমেও আমরা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। আমরা জুলাইয়ের প্রত্যেকটি বিষয়, জুলাইয়ের প্রত্যেকটি সংগ্রাম আমাদের মানুষের মাঝে তুলে ধরছি এবং সেই জুলাই স্পিরিটটাকে আমরা ধারণ করছি এবং সেই জায়গা থেকে এই জুলাইকে আমরা সামনের দিনে আমাদের জুলাই থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশ এবং সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং আপামর ছাত্র শ্রমিক জনতাকে সংগঠিত করার মাধ্যমে। তো জুলাইয়ের চেতনা আমরা হারাতে দেব না। জুলাই থেকে শিক্ষা নিয়ে আগামী বাংলাদেশ তৈরি হবে এবং সকল মানুষ এখানে অংশগ্রহণ করবে এবং আমরা আগামী ৭ই আগস্ট জুলাই গণহত্যার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাজবাদী ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল ছাত্রদের একটা সমাবেশ হবে। সেই ছাত্রদের সমাবেশের মধ্যে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সেই আকাঙ্ক্ষা যতদিন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সংগঠিত হবে এবং সেই সংগঠিত হওয়ার মাধ্যমে আমাদের যে জুলাই চেতনা সেটা তৈরি হবে। সবাইকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।